ওয়েলকাম টু শুভস ম্যাথমেটিক্স। আজকে আমাদের ক্লাস 10 এর যে প্রশ্ন বিচিত্রা সিরিজটা সেকেন্ড সামেটিভ বইয়ের আমরা করছি তার ফোর্থ ক্লাস। আমরা প্রথম ক্লাসে মধ্যশিক্ষা পর্ষদের কোশ্চেন পেপারটা সলভ করেছি, তারপরে সেকেন্ড ক্লাসে ফার্স্টটা স্কুল 1, থার্ড ক্লাসে স্কুল 2, আজকে ফোর্থ ক্লাসে আমরা স্কুল 3টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের প্রত্যেকটা ভিডিও দেখেছো। তোমরা অবশ্যই যখনই ভিডিওগুলো দেখবে তখন খাতা পেন সাথে রাখবে, খাতা পেন সাথে রেখে সেগুলো দিয়েই যখনই দেখবে নিজেরা করার চেষ্টা করবে। যেগুলো আটকাবে মনে হচ্ছে সেগুলো ভিডিওর সাহায্য নাও, করো, প্র্যাকটিস করো, দেন আবার পরবর্তীতে ধরো আজকে প্র্যাকটিস করলে একদিন দুদিন পরে আবার সেগুলো একটু ঝালাই দাও, ঠিক আছে? নয়তো কিন্তু এগুলো কি বলতো, আমরা এই যে এগুলো করার একটাই কারণ, যাতে সেকেন্ড সামেটিভ হোক, তারপরে প্রি বোর্ড মানে টেস্ট এক্সাম হোক বা ফাইনাল মাধ্যমিক, প্রত্যেকটাতেই আমরা চাইবো যে অঙ্কে আমরা ফুল মার্কস যাতে পাই। তা সেই জন্য এখন থেকে কিন্তু সেইভাবে খাটতে হবে, সিস্টেমেটিক্যালি খাটতে হবে, ঠিক আছে? ওই আমরা পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে অনেক সময় এরকম চিন্তা ভাবনা থাকে, তখন খেটে একটা ভালো রেজাল্ট করবো, কিন্তু ওইভাবে খাটলে ভালো রেজাল্ট হয় না, ঠিক আছে? এক্সেপশনাল সব জায়গাতেই থাকে, তবে ধারাবাহিক প্র্যাকটিস, ধারাবাহিক খাটনির কোনো বিকল্প নেই। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা 3 নম্বর স্কুল, যেটি বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, এই স্কুলের কোশ্চেন পেপারটার এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। এর যে প্রথম যে কোশ্চেনটা আছে, অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন আছে। কি আছে? 4250 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্য অংশ থেকে 10, 15 এবং 25 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হচ্ছে 2:5:7। আমাদের নর্মালি কি হয় যে কোনো টাকা মানে মোট কোনো টাকা বা লভ্যাংশ কিছু কোনো অনুপাতে ভাগ করে দিলে সেটা হয়তো বের করি আমরা, এই ধরনের অঙ্ক। কিন্তু এখানে কি করেছে, প্রথমে ভাগ করে দিয়েছে। সেটা কি অনুপাতে ভাগ করেছে আমাদের বলেছে ভাগ করার পরে যে টাকা প্রত্যেকে পেয়েছে তার থেকে যথাক্রমে 10, 15 এবং 25 টাকা কমানোর পরে তার অনুপাত বলেছে আমাদের 2:5:7। তাহলে 10, 15, 25 যখন আগে কমাচ্ছেই তাদের থেকে, তাহলে আমরা সেই ঝামেলা রাখবো কেন? আমরা একটা কাজ করি, প্রথমেই 4250 টাকার থেকে যেই টাকা কমানো হচ্ছে সেই টাকাগুলো বাদ দিচ্ছি। মানে 10 প্লাস 15 প্লাস 25, এগুলো যদি বাদ দিই তাহলে হচ্ছে 4200 টাকা। এই টাকাটাই তাহলে হিসাব মতো এ বি সি 2:5:7 অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে এ ইস টু বি ইস টু সি হচ্ছে 2:5:7, ঠিক আছে? তাহলে আমার কাছে শুধু বলেছে এ কত টাকা পাবে। তাহলে মোট টাকা কমানোর পরে পড়ে রয়েছে 4200। তাহলে এর প্রাপ্ত লভ্যাংশ কি হবে? 4200-কে এর যে আনুপাতিক ভাগাহার সেটা দিয়ে গুণ করে দিতে হবে। তো এর আনুপাতিক ভাগাহার কি হবে? এর অনুপাত হচ্ছে 2, তাহলে 2/2 প্লাস 5 প্লাস 7। তাহলে 4200 গুণ 2/40, 14। তাহলে 14 দিয়ে 42-কে কাটলে 300, তাহলে 600 টাকা হচ্ছে এর প্রাপ্ত লভ্যাংশ। কখন? যখন ওই টাকাটা কমানো হয়ে গেছে তার মধ্যে। আচ্ছা, এর থেকে কত টাকা কমানো হয়েছিল? এর থেকে কমানো হয়েছিল কিন্তু 10 টাকা। তাহলে একে আবার তার 10 টাকা যদি ফেরত দেয়, আমাদের জিজ্ঞাসা করেছে যে এর লভ্যাংশ কত। এ পাবে তাহলে 600 টাকা প্লাস 10 টাকা, মানে 610 টাকা হচ্ছে এর লভ্যাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটা আছে √(x + 4) ইকুয়াল টু x - 2। এখান থেকে x এর মান বের করো, ঠিক আছে? তাহলে প্রথমে এই রুটটা তোলার জন্য আমরা উভয় দিকের বর্গ করছি। তাহলে উভয় দিকের বর্গ করলে এই রুটটা উঠে যাবে আর এখানে হয়ে যাবে x - 2 এর হোল স্কোয়ার। তাহলে x + 4 এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে x² - 4x + 4। তাহলে এখানে এদিকে +4 কেটে গেল, মানে +4 এই পাশে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে -4 হয়ে যেত। তাহলে আলটিমেট কি হচ্ছে? x² - 4x, এই প্লাস এক্সটাকে ধরো ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? -x = 0। তাহলে x² - 5x = 0। তাহলে x কমন নিলে x - 5 = 0। তাহলে হয় x = 0 নতুবা x = 5। তাহলে অপশন ডি 0,5।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনটা তো আগের দিনও আমরা আগের পেপারেও সলভ করেছি, এরকম একটা কোশ্চেন, এই নিয়ে আমি কথা বলছি না। তারপরে 4 নম্বর কোশ্চেন কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি আর 3 সেমি, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা, দুটো বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে, তাহলে আগের দিন আমরা বলেছিলাম যে অন্তঃস্পর্শ করলে কি হয়, যে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তাদের ব্যাসার্ধের অন্তরের সমান হয়। ঠিক আছে, মানে ব্যাসার্ধ দুটো অন্তর করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বেরোয়। সেটা কখন, যখন অন্তঃস্পর্শ করছে। কিন্তু এখানে কি বলেছে, বহিঃস্পর্শ করছে। তাহলে বহিঃস্পর্শ করলে কি হয়, আমি ধরে নিচ্ছি বড় বৃত্তের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল আর। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে কি, আবারও বলছি, অন্তঃস্পর্শ করলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর হয়, আর বহিঃস্পর্শ করলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে 5 + 3 = 8 সেন্টিমিটার। তাহলে অপশন ডি, 8 সেন্টিমিটার। বোঝা গেছে। পরের যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে যার অ্যাঙ্গেল এ বলেছে হচ্ছে সমকোণ। তার মানে এই বিন্দুটার নাম হচ্ছে এ দিচ্ছি, আর বাকি এটার নাম বি, আর এটার নাম সি। বলছে এ থেকে বিসি বাহুর উপরে এডি একটি লম্ব অঙ্কন করা হচ্ছে, এ থেকে বিসি বাহুর উপরে এডি একটি লম্ব অঙ্কন করা হচ্ছে। তার মানে কি, এই কোণটা 90 ডিগ্রি বা এই কোণটা 90 ডিগ্রি। এই ব্যাপারে আমরা সদৃশ্যতা চ্যাপ্টারে একটা উপপাদ্য পড়বো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে সেই ত্রিভুজের সমকৌণিক বিন্দু বিপরীত বাহু মানে অতিভুজের উপর যদি একটি লম্ব অঙ্কন করা হয়, সেই লম্বটি অতিভুজকে, সেই লম্বটি অতিভুজকে দুটি সদৃশ্য ত্রিভুজে বিভক্ত করে, এবং ওই প্রত্যেকটি ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশ্য হয়। অর্থাৎ ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, এরা তিনজনেই পরস্পর পরস্পরের সাথে সদৃশ্য, এরা তিনজনেই পরস্পর পরস্পরের সাথে সদৃশ্য বা সিমিলার। ঠিক আছে, এবার আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে এবি ইজ টু এসি ইকুয়াল টু 3:4। তাহলে এবি ইজ টু এসি যদি 3:4 হয়, তাহলে এবি ইজ টু এসি ইকুয়াল টু 3:4। তাহলে আমি বলতে পারি এবি বাই এসি ইকুয়াল টু 3/4। এই রেজাল্টটা রাখছি। আচ্ছা, এবি কোনটা, এই বাহুটা, আর এসি কোনটা, এই বাহুটা। তাই এই দুটোর অনুপাত বলেছে 3:4। তাহলে আমি এই বাহু, আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে এডি 8। এডি কোনটা, এই বাহুটা হচ্ছে 8, এটা হচ্ছে 8। আচ্ছা, বের করতে দিয়েছে কি বিডি, এটা আমাকে বের করতে দিয়েছে, আমি এটাকে ধরে নিলাম এক্স। ঠিক আছে, আমি যদি এটাকে এক্স ধরে নিই, তাহলে আমরা এখান থেকে এই বড় ত্রিভুজের যে এবিসি ত্রিভুজটা, সেই ত্রিভুজের যেই দুটো বাহু নিচ্ছে, আমাকে কি কি দেওয়া আছে, সমকোণ সংলগ্ন বাহু দুটো। ঠিক আছে, সমকোণ সংলগ্ন বাহু দুটো দেওয়া আছে। আর আমাকে যেটা এবিটি ত্রিভুজের কথা যদি বলি, এবিটি ত্রিভুজেরও যেই বাহুটার মান দেওয়া আছে মানে এডি, আর যেটা বের করতে দিচ্ছে অর্থাৎ বিডি, সেগুলোও দেখো দুটো সমকোণ সংলগ্ন বাহু। ঠিক আছে, তাহলে এই বাহুগুলো যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ্য, তাহলে এই বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে এবি বাই এসি, এবি বাই এসি ইকুয়াল টু, এখানে ছেলে মেয়েদের একটা খুব কনফিউশন তৈরি হয়, যে এখানে এবি বাই এসি নিলাম, এখানে আমি এডি বাই বিডি নেব না বিডি বাই এডি নেব। এই কনফিউশন দূর করার সব থেকে সহজ নিয়ম হচ্ছে হলো, তোমরা কোণের দিকে খেয়াল রাখবে, কোনটার বিপরীত বাহু হিসাবে তোমরা কোনটাকে নিচ্ছ। ধরো আমি যদি এই কোণটার কথা বলি, এই যে কোণটা অ্যাঙ্গেল এবিডি বা এবিসি, এই যে কোণটা, এই কোণটা দেখো এই বড় ত্রিভুজেরও কোণ, ছোট ত্রিভুজেরও কোণ। তাই এই কোণটার বড় ত্রিভুজের কথা যদি বলি, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এসি। তাহলে ছোট ত্রিভুজে এই কোণটার বিপরীতের বাহু কোনটা, এডি। তাহলে এখানে এসি কোন দিকে নিয়েছি, ডিনোমিনেটর বা হরে নিয়েছি, তাহলে এখানে এডিও হরে নেব। তাহলে আর বাকি কোনটা পড়ে থাকছে, বিডি, সেটাকে নিতে হবে উপরে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা সদৃশ্যতা চ্যাপ্টারের একটা ভিডিও করব, সেখানে আরো ডিটেলসে এরকম এক্সাম্পল নিয়ে কথা বলবো। যদি কোনো ডাউট থাকে ভিডিও পজ করো, আবার ব্যাকে গিয়ে আরেকবার শোনো কি বলছি। ঠিক আছে, যে আবারও আরেকবার আমি এখানেই বলে দিচ্ছি, যে যদি
যে কোনটা কমন থাকবে, এই বড় ত্রিভুজটা আর এই এবিডি ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে কমন কোনটা, এই কোনটা। তাহলে এখানে এই কোণের এই অ্যাঙ্গেল এবিডি কোণের বিপরীতের বাহু কোনটা, ছোট ত্রিভুজে এডি, আর বড় ত্রিভুজে কোনটা, এসি। তাহলে আমি যেহেতু এখানে এবি বাই এসি নিয়েছি, তা এসি নিচে নিচে, তাহলে ওই ছোট ত্রিভুজের ক্ষেত্রে ওই কোনটার বিপরীতের বাহু যেটা এডি সেটাকেও নিচে নিতে হবে, আর বাকি পড়ে থাকছে আরেকটা বাহু কোনটা, বিডি। আর 3 নম্বর যে বাহু ওটা তো অতিভুজ, অতিভুজ এখানে আমাদের লাগছে না। তা এবি বাই এসি ওরা দিয়ে দিয়েছে 3/4, বিডি ওরা বের করতে দিয়েছে, এডি আমাদের বলে দিয়েছে 8। তাহলে 8 কে ওই পাশে নিয়ে গেলে 3 × 8/4, 4 দুগুণি 8, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে, 6। তাহলে বিডি যেটা সেটা হচ্ছে হলো কি হবে, বিডির দৈর্ঘ্য, বিডি যেটা সেটার দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। এর পরের যে কোশ্চেন আছে 1-এর 6 আর 1-এর 7, এগুলো আমরা আগের ইয়েতে ভিডিওগুলোতে করেছি। তাহলে এবার হচ্ছে 2-এর 1 নম্বর কোশ্চেন, অত্যন্ত সুন্দর একটা কোশ্চেন। কি বলছে, দুটো সমীকরণ, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে x² প্লাস px প্লাস qr ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে x² প্লাস qx প্লাস pr ইকুয়াল টু 0। বলছে এই দুটো সমীকরণের একটি সাধারণ বীজ আছে। সাধারণ বীজ মানে এমন একটি বীজ বা রুট যেটা দুটো সমীকরণকে সিদ্ধ করবে। তা আমরা ধরে নিচ্ছি যে সাধারণ বীজ যেটা সেটা ধরছি আলফা, মানে কমন রুট। সাধারণ বীজ যেটা সেটা ধরে নিচ্ছি আলফা। তাহলে আলফা যদি সাধারণ বীজ হয় সেটা এইটাকেও স্যাটিসফাই করবে, এটাকেও স্যাটিসফাই করবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি α² প্লাস পি আলফা প্লাস কিউ আর ইকুয়াল টু 0। এক্স এর জায়গাগুলোতে আলফা বসিয়ে দিলাম, আর α² প্লাস কিউ আলফা প্লাস পি আর ইকুয়াল টু 0। এটাকে দিচ্ছি 1 নম্বর, আর এটাকে দিচ্ছি 2 নম্বর। তাহলে আমরা যদি এবার 1 আর 2 বিয়োগ করি তাহলে কি হবে, 1 আর 2 কে যদি বিয়োগ করি তাহলে α² কেটে যাবে, ঠিক আছে। তাহলে পি আল, আমি করেই দেখাচ্ছি, 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে 1 বিয়োগ 2 করছি, তাহলে কি হবে, α² প্লাস পি আলফা প্লাস কিউ আর মাইনাস α² প্লাস কিউ আলফা প্লাস পি আর ইকুয়াল টু 0। তাহলে আমরা ব্র্যাকেট তুললে α² প্লাস পি আলফা প্লাস কিউ আর মাইনাস α² মাইনাস কিউ আলফা মাইনাস পি আর ইকুয়াল টু 0। তাহলে α² কেটে গেল, এখান থেকে আলফা যদি কমন নিই তাহলে পি মাইনাস কিউ, আর এই দুটোর থেকে মাইনাস আর যদি কমন নিই তাহলে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে পি মাইনাস কিউ যদি কমন নিই তাহলে আলফা মাইনাস আর ইকুয়াল টু 0। তাই পি আর কিউ তো নন জিরো কনস্ট্যান্ট ভ্যালুর মতো কাজ করছে। তাহলে আলফা পি মাইনাস কিউ কে ওই পাশে নিয়ে গেলে তাহলে আলফা মাইনাস আর ইকুয়াল টু 0/p মাইনাস কিউ। তো 0/p মাইনাস কিউ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, আর। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি আর হয়, আমাদের কাছে চেয়েছে কি, আমাদের কাছে বলেছে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত হবে, ঠিক আছে। তাহলে আমি আলফার যে মানটা বেরোলো আর, সেটা আমরা এখানে কোথাও বসিয়ে দিচ্ছি এই ইকুয়েশনটায়, আর মানে 1 নম্বর বা 2 নম্বর কোন একটা ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, 1 নম্বর ইকুয়েশনে ধরো আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে r² আলফার জায়গায় আর বসবে, তাহলে r² প্লাস পি আর প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু 0। তাহলে আর যদি আমরা কমন নিই, তাহলে আর প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0/r ইজ ইকুয়াল টু 0। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালু হচ্ছে 0। আশা করি বোঝা গেছে। এর পরের কোশ্চেনটাও খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন। কি বলছে, 3টে বৃত্ত যাদের ব্যাসার্ধ যথাক্রমে 1, 2 এবং 3 তারা পরস্পরকে স্পর্শ করেছে, মানে 3টে বৃত্তই পরস্পরকে স্পর্শ করেছে এইভাবে, ঠিক আছে। তা আমি ধরে নিচ্ছি, আঁকাটা যদি খুব একটা ভালো হয়নি, আশা করি বুঝতে পারছো কি বলছি আমি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 3টে বৃত্ত পরস্পরকে এইভাবে স্পর্শ করেছে। তাহলে আমি
ধরছি এটার ব্যাসার্ধ, আমি এই তিনটের যে কেন্দ্র তিনটাকে যদি যুক্ত করি, তাহলে এই একটা, এই এবং এই, বলছে এই তিনটি কেন্দ্রগুলি যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যাবে তার পরিব্যাসার্ধ কত। আচ্ছা, আমি ধরছি এইটার ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে এইটার ব্যাসার্ধ যদি, এই বৃত্তটার ব্যাসার্ধ যদি 1 হয়, তাহলে এটাও 1, এটাও 1। এই বৃত্তের ব্যাসার্ধ ধরছি 2, তাহলে এটাও 2, এটাও 2। আর এই বৃত্তের ব্যাসার্ধটা ধরছি 3, তাহলে এটাও 3, এটাও 3। তাহলে আমি ধরো এইটার কেন্দ্রটাকে এ কনসিডার করছি, এইটার বৃত্তটার কেন্দ্রটাকে বি, এই বৃত্তটার কেন্দ্রটাকে সি কনসিডার করছি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 যোগ 3 ইকুয়াল টু 4। আচ্ছা, বিসি ইকুয়াল টু কত হচ্ছে? 2 যোগ 3 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 যোগ 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা যে এবিসি ত্রিভুজটা পাচ্ছি, সেই ত্রিভুজের তিনটে বাহু যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এবার এই 3, 4, 5 এই তিনটে কি? এই তিনটেকে পাইথাগোরিয়ান ট্রিপলেট বলে। মানে এই তিনটে কি করে? পিথাগোরাসের উপপাদ্যটাকে সিদ্ধ করছে। মানে তুমি ছোট দুটোর বর্গের সমষ্টি যদি করো, এই তিনটের মধ্যে ছোট দুটোর বর্গের সমষ্টি যদি করো, সেটা দেখো বড়টার বর্গের সাথে কিন্তু একই হচ্ছে। তার মানে এই যে ত্রিভুজ এবিসি, এটি একটি সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজের একটা খুব ভালো প্রপার্টি হচ্ছে যে তার অতিভুজ যেটা হয়, সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ হয় সেটাই হয় তার পরিবৃত্তের ব্যাস। অতিভুজটাই হয় পরিবৃত্তের ব্যাস। তাহলে এখানে অতিভুজ কত হবে? 5 সেন্টিমিটার হবে অতিভুজ। তাহলে ব্যাস হবে কত? 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আমাদের কাছে চেয়েছে, তাহলে অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 5/2, হ্যাঁ 5/2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। এর পরের যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে? বলছে যদি কোনো গোলকের আয়তন 72.8% বৃদ্ধি পায়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, গোলকের আয়তন বৃদ্ধি পেয়েছে কত? 72.8%। গোলকের আয়তন বৃদ্ধি পেয়েছে 72.8%। ঠিক আছে, তাহলে বলেছে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত হবে। তা আমি ধরে নিচ্ছি যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তা আমরা ধরে নিচ্ছি যে বক্রতলের ক্ষেত্রফল আগে ছিল, আয়তন আগে ছিল গোলকটির আয়তন, পূর্বে গোলকটির আয়তন ছিল 100 ঘন একক। তাহলে এখন বর্তমানে গোলকটির আয়তন তাহলে কত? 172.8 ঘন একক। আমি এই আগের আয়তনটাকে V1 ধরে নিচ্ছি, আর এখনকার আয়তনটাকে V2 ধরে নিচ্ছি। ঠিক আছে, আর আগের ব্যাসার্ধটাকে, পূর্বের ব্যাসার্ধকে R1 এবং এখনের ব্যাসার্ধ R2 ধরে নিচ্ছি। তাহলে পূর্বের আয়তন কত? পূর্বের আয়তন তাহলে 4/3 পাই R1 কিউব। আর এখন আয়তন কত? 4/3 পাই R2 কিউব। তাহলে এই আয়তন আগের 4/3 পাই R1 কিউব আগের আয়তন, আর এখনকার আয়তন হচ্ছে 4/3 পাই R2 কিউব। তাহলে এদের অনুপাত যদি আমি করি, এই দুটো আয়তনের অনুপাত যদি আমি করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব ইজ ইকুয়াল টু, আচ্ছা আগের আয়তন কত? 100, আর এখনকার আয়তন 172.8। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে গেল। তাহলে R1 কিউব বাই R2 কিউব ইজ ইকুয়াল টু 1000, পয়েন্টটা তুলে দিলাম, নিচ থেকে পয়েন্ট তুলে দিলাম, 1000/1728। তাহলে এটা কিউব রুট করলে R1/R2
ইজ ইকুয়াল টু 10/12, তার মানে 5/6। তাহলে আমাদের কাছে কি চেয়েছে, বক্রতল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বক্রতল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে R1 আর R2 আমরা পেয়ে গেলাম, তাহলে মানে R1 R2 রেশিও পেয়ে গেলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি পূর্বের ব্যাসার্ধ ফাইবার এবং বর্তমান ব্যাসার্ধ হচ্ছে 6R। ঠিক আছে, তাহলে পূর্বের বক্রতলের ক্ষেত্রফল 4π 5R², অর্থাৎ 100πr², তাই তো। আর এখন বক্রতলের ক্ষেত্রফল 4π 6R² ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা এখানে 36 ইন্টু 4πr² এরকম রাখছি। তাহলে এটাকে কি রাখবো, এটাকে রাখছি 25 ইন্টু 4π², 36 ইন্টু 4π²। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেল কতটা, ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটা, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি ইজ ইকুয়াল টু 36 ইন্টু 4πr² মাইনাস 25 ইন্টু 4πr²। তাহলে 4πr² কমন নিলে 36 মাইনাস 25, 11 ইন্টু 4πr², এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের শতকরা বৃদ্ধি বের করতে দিয়েছে, অতএব শতকরা বৃদ্ধি, শতকরা কি করে বের করে, যতটা বৃদ্ধি পেয়েছে সেটা বাই প্রাথমিক। তো প্রাথমিক কত ছিল, 4πr² ইন্টু 25 ইন্টু 100, যেহেতু আমরা শতকরায় বের করছি 100 দিয়ে গুণ করলাম, 4πr² কেটে গেল, 25 104, তাহলে 44% বৃদ্ধি পাবে। বোঝা গেল। পরের যে কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটা কি বলছে, বলছে একটি শঙ্কু আকৃতির পাত্র জলপূর্ণ ছিল। আমি অলরেডি ছবিটা এঁকে রেখেছি। শঙ্কু আকৃতির একটা পাত্র যেটা জলপূর্ণ ছিল, মানে এটা পুরোটা ভরা ছিল। তারপর সেটি শীর্ষবিন্দুকে নিচের দিকে করায়, এই যে শীর্ষবিন্দুটা নিচের দিকে করায়, জল নির্দিষ্ট গতিতে বেরিয়ে 21 মিনিটে জলের উচ্চতা অর্ধেক হয়ে গেছে। মানে আগে যা উচ্চতা ছিল এখন উচ্চতা তার অর্ধেক হয়ে গেছে। তাহলে কতক্ষণ পরে পাত্রটি খালি হবে, আগে যা উচ্চতা ছিল তার অর্ধেক এখন যদি উচ্চতা হয়, তাহলে পাত্রটি খালি হতে এখন কত সময় লাগবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রথমে ব্যাসার্ধ ছিল r, ঠিক আছে। প্রথমে ব্যাসার্ধ ছিল r, আর উচ্চতা ছিল h, মানে এই পুরো উচ্চতাটা হচ্ছে h। ঠিক আছে, অর্থাৎ এবি, আমি যে নামের অনুসারে, তাহলে এবি হচ্ছে হলো r আর এসি হচ্ছে হলো h। এবার কি বলেছে, এখন কি হয়েছে, উচ্চতা অর্ধেক হয়ে গেছে, মানে সিডি যেটা সেটা এখন হচ্ছে h/2। আচ্ছা, সিডি যদি h/2 হয়, এবার আমাদের নতুন যে ব্যাসার্ধ, মানে এই যে নিচের যে অংশটা, উপরের অংশটা যদি আমি বাদ দিই, তাহলে নিচের অংশটা সেটা তো একটা শঙ্কু আকৃতি, তাহলে তার ব্যাসার্ধটা কত, মানে ডি আমাদের ফাইন্ড আউট করতে হবে আগে। তাহলে ডি, এবার এখানটা এটা একটা সদৃশ্যতার আবার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখানে এবিসি এই ত্রিভুজটা আর সিডিই এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজই কিন্তু সদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে, কিভাবে, দেখো এদের এই কোনটা কমন কোণ, এই এর কোণটা 90, এই কোণটা 90, তাহলে দুটো কোণ যদি, এই দুটো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, 3 নম্বর কোণ তো অটোমেটিক সমান হবে, তাহলে এটা কি ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে, তাহলে ডি আমাদের বের করতে হবে। আমরা কি জানি, সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলো প্রপোর্শনাল হয়, সমানুপাতিক হয়। তাহলে সেই হিসাবে আমরা এখানে কি বলতে পারি, যে এবি বাই ডিই ইজ ইকুয়াল টু
এসি বাই সিডি, এসি বাই সিডি, ঠিক আছে। তাহলে এবি কত, আর ডি জানি না, আমি ডি এখানে ডি লিখছি আপাতত। এসি কত, এসি হচ্ছে এইচ, এবং সিডি কত, এইচ বাই 2, ঠিক আছে। তাহলে এখানে আর বাই ডি ইজ ইকুয়াল টু, এটা উল্টে গেলে এইচ এইচ কেটে যাবে হাফ, তাই তো, এই সরি 2, এই এটা কি হবে এইচ ইন্টু 2/8, তো এইচ এইচ কেটে যাবে, 2 পড়ে থাকবে। তাহলে ডি কি কত হচ্ছে, ডি হচ্ছে আর বাই 2, মানে উচ্চতা অর্ধেক হলো যখন, একইভাবে ব্যাসার্ধটাও অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই উচ্চতাটা, এতটা জল যে বেরিয়েছে, সেই জলটা বেরোতে সময় লেগেছে 21 মিনিট, তাহলে এই জলটা বেরোতে কতটা সময় লাগবে সেটা আমাদের বের করতে দিয়েছে, তাই তো। তাহলে আমরা পুরো শঙ্কুর আয়তনটা যদি বের করি, তাহলে সমগ্র শঙ্কুর আয়তন, তাহলে সমগ্র শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর এখন যতটা জল পড়ে রয়েছে তার আয়তন, তাহলে অবশিষ্ট জলের আয়তন, আচ্ছা অবশিষ্ট যে জলটা পড়ে রয়েছে সেক্ষেত্রে যে শঙ্কু আকৃতি অংশটা, তার নতুন ব্যাসার্ধ কত আমরা এইমাত্র বের করলাম r/2, আর উচ্চতা কত h/2, তাহলে কত হচ্ছে, এখানে 2 এর স্কোয়ার 4, 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/8, মানে আগে যে আয়তন ছিল তার 1/8 এখন পড়ে রয়েছে, ঠিক আছে। তাহলে বেরিয়ে গেছে কতটা, অতএব জল বেরিয়ে গেছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এটা ছিল, আর এখন পড়ে রয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/8, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ যদি আমরা কমন নিই, তাহলে 1 মাইনাস 1/8 এতটা জল পড়ে রয়েছে, এই বেরিয়ে গেছে। তাহলে এতটা জল বেরিয়ে গেছে, তাহলে কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/8, তাহলে এতটা জল বেরোতে কতটা সময় লাগলো, 21 মিনিট, ঠিক আছে। তাহলে এতটা জল বেরোতে সময় লেগেছে 21 মিনিট, তাহলে অতএব 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 7/8 জল, আচ্ছা এই 1/3 পাই আর স্কোয়ার এইচটা বারবার না লিখে এটাকে ভি লিখে দিচ্ছি, তাহলে এটা যদি ভি হয় তাহলে এটা কত v/8, আর এটা হচ্ছে 7v/8, এটা আগেও লিখে দেওয়া উচিত ছিল, যাই হোক। তাহলে তাহলে 7v/8 জল বেরোতে সময় লাগে 21 মিনিট, তাহলে একক পরিমাণ জল বেরোতে সময় লাগে 21/7v/8 মিনিট, ঠিক আছে। তাহলে জল আমার কাছে এখন পড়ে রয়েছে কতটা, অবশিষ্ট জল v/8 পরিমাণ, তাহলে v/8 পরিমাণ জল বেরোতে সময় লাগবে 21, আচ্ছা এর নিচের এটা উল্টে দিলে 8/7v ইন্টু v/8, তাহলে v কেটে গেল, 8 কেটে গেল, 7 আর 21 কাটলে 3, তার মানে 3 মিনিট সময় লাগবে, তাহলে অবশিষ্ট জল বেরোতে 3 মিনিট সময় লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর স্কুলের এমসিকিউ এসিকিউ এই আমাদের, তোমরা এগুলো প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে 4 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ।